হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স ভিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে কোয়ান্টাম তত্ত্বের দ্বিতীয় পার্টেতে লেনার্সের এক্সপেরিমেন্টটা দিয়ে শুরু করব। কারণ এর আগের ভিডিওতে কোয়ান্টাম তত্ত্বের তোমাদের বেসিক কনসেপ্টটা আলোচনা করেছিলাম। আজকের ভিডিও থেকে অর্থাৎ 2 নম্বর পার্ট থেকে তোমাদের রেগুলারলি বই যেভাবে দেওয়া আছে সেই হিসাবে তোমাদের আলোচনা করা হবে। ওকে, তো বিষয়টি আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট আছে, তোমরা যদি নতুন থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, এবং আমার দ্বিতীয় চ্যানেল এডওয়ান ক্যারিয়ারকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। এই চ্যানেলে নিয়মিত তোমাদের বিভিন্ন এডুকেশন পারপাস এবং জব পারপাস নিউজ আপলোড করা হয়। ওকে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওকে, তো লেনার্সের এক্সপেরিমেন্টটা কী বলা যায় দেখে নাও। এটা মেন কনসেপ্ট হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্টের কনসেপ্টে এটা তৈরি হয়েছে। সেই জন্য তোমাদের আগের ভিডিওতে ফটো ইলেকট্রিক ইফেক্টের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করেছি। এই ফটো ইলেকট্রিক ইফেক্টটা আবার ডিটেলসে তোমরা আলোচনা করবো, সেই জন্য কোনো ভয়ের ব্যাপার নেই। টোটাল ডিটেলস বইয়েতে তোমাদের যা আছে সমস্ত বিষয়টাই আমি ডিটেলসে আলোচনা করবো। তাহলে লেনার্সের এক্সপেরিমেন্ট হচ্ছে এটা, হচ্ছে ছবিটা আছে এটা, এখানে আছে তোমার ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোড। অর্থাৎ এর মধ্যে একটা ব্যাটারি ধরা দেওয়া আছে, এরকম এইভাবে যুক্ত করা আছে। তো ক্যাথোড মানে কি, এখান থেকে ইলেকট্রনগুলো এসে এখানে জমা হবে। এখানে হচ্ছে আলো, একবর্ণী আলো বা রশ্মি বলা যেতে পারে। এটা হচ্ছে ক্যাথোড। তাহলে এখান থেকে ইলেকট্রনগুলো এখানে সব জমা হবে। ওকে, এখানে ইলেকট্রনগুলো জমা হবে। আর এখানে এটা হচ্ছে তাহলে নেগেটিভ পার্টিকেল বা নেগেটিভ প্লেট। এটা নেগেটিভ প্লেট, এটা হচ্ছে পজিটিভ প্লেট। ওকে, কারণ হচ্ছে অ্যানোড। তাহলে এবার দেখানো, এখানে যদি আলোকতড়িৎ ক্রিয়া অনুযায়ী আমরা কী বলেছিলাম, যখনই কোনো ধাতব পৃষ্ঠে আলো আপতিত হবে সেখান থেকে ইলেকট্রন নিঃসরণ ঘটবে, অবশ্যই নির্দিষ্ট পরিমাণ। ওকে, নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট বা নির্দিষ্ট কম্পাঙ্ক বিশিষ্ট। তাহলে যখনই এখানে এই যে ক্যাথোডের ইলেকট্রনগুলো জমা হবে, এবার এখান থেকে যখন আমার এই আলোক রশ্মি পড়বে, এখানে পড়ার পরে এখান থেকে ইলেকট্রন কী হবে, গতিশীল হবে। এখান থেকে ইলেকট্রন নিঃসরণ ঘটবে, ইলেকট্রনটা বাইরে বেরিয়ে আসবে। এবার দেখে নাও, এবার ইলেকট্রন যদি এখান থেকে বাড়ি বেরিয়ে আসে তাহলে এটা কি চারিদিকে ছিটকে যাবে। দেখে নাও, যখনই ইলেকট্রন এখানে যখন আলো পড়বে, ক্যাথোড প্লেটে যখনই একবর্ণী আলো আপতিত হবে, আপতিত হওয়ার পর এখান থেকে ইলেকট্রন কি নিঃসরণ ঘটবে, এই প্লেট থেকে ইলেকট্রন বাইরে মুক্ত হবে, মুক্ত হয়ে বাইরে থেকে গতিশীল হবে। এবার যখন ইলেকট্রন বেরিয়ে গতিশীল হবে, চারিদিকে ছিটকে পড়বে। এরকম দেখে নাও, যদি একটা প্লেট থেকে ইলেকট্রনগুলো এইভাবে বেরোতে থাকে তা সেগুলো কী হবে, চারিদিকে এইভাবে ছিটকে যাবে, চারিদিকে যেমন ছিটকে যাবে। সেই কারণে এখানে দুটো প্লেট রাখা হয় এক্সট্রা, অ্যানোড। ওকে, অ্যানোড প্লেট রাখা হয় পজিটিভ। এই প্লেটের কাজ কি, যখনই ইলেকট্রনগুলো এই ক্যাথোড প্লেট থেকে বেরিয়ে গিয়ে চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়, তখনই এই অ্যানোড প্লেটটা কি সমস্ত ইলেকট্রনকে টানবে। টানলে কি হবে, সমস্ত ইলেকট্রন তারা একদিকে ফোকাসিং হয়ে যাবে। তাহলে এই যে অ্যানোড প্লেট দুটো রাখা হয়েছে, এটার কারণে ইলেকট্রনগুলো চারিদিকে না ছড়িয়ে গিয়ে একদিকে ফোকাসিং হয়ে যাবে। ভেবে নাও, ইলেকট্রনগুলো এবার চারদিকে ছড়িয়ে যাবে, সেখানটায় একটা পজিটিভ, আমি যদি এখানে পজিটিভ একটা আধান রাখি, তার সমস্ত ইলেকট্রনগুলো কোথায় যাবে, এখানে চলে আসবে, তাই না? তার সমস্ত ইলেকট্রন অভিমুখ কি একদিকে হয়ে যাবে। তাহলে এই যাতে এখানে যখন এখানে একবর্ণী আলো ফেলা ইলেকট্রন নিঃসরণ করা হয়, যাতে ইলেকট্রনটা চারিদিকে না ছড়িয়ে যাক, সেই জন্য এখানে দুটো অ্যানোড প্লেট রাখা হয়েছে, যার ফলে ইলেকট্রনগুলো এইদিকে ফোকাসিং হয়ে যাবে, ফোকাসিং হয়ে গিয়ে এইভাবে গতিশীল হবে। ওকে, তাহলে এটা হচ্ছে ইলেকট্রনের গতিপথ। ইলেকট্রন এবার গতিশীল হয়ে কোথায় আসবে, অ্যানোডে এসে যুক্ত হবে বা অ্যানোডে এসে পড়বে। তাহলে এখান থেকে ধরলাম ইলেকট্রন বেরিয়ে গেল, যে ইলেকট্রনগুলো বেরোলো তার ভর, টোটাল যে সংখ্যক ইলেকট্রন বেরোলো তার ভর হচ্ছে এম। এখানে লিখে ধরি ইলেকট্রনগুলির বা ইলেকট্রনের, শুধু একটা ইলেকট্রনের কথা যদি ভাবি, আমি এখানে শুধু একটা ইলেকট্রনের ভাবছি, ধরি ইলেকট্রনের ভর হচ্ছে এম। ওকে, এবং বেগ হচ্ছে ভি। তাহলে এবারে একটা ভাবো, এখান থেকে যদি ইলেকট্রন বেরোয় তাহলে গতিশীল হবে। গতিশীল মানে কি, সেটা কি শক্তি নিয়ে বেরোবে, গতি শক্তি, হাফ অফ এম ভি স্কোয়ার। এই শক্তি নিয়ে ভালো করে ব্যাপারটা দেখে নাও,
যখন এখানে এক বর্ণে আলো পড়বে এখান থেকে ইলেকট্রন নিঃসরণ হয়ে গতিশীল হবে সামনের দিকে। এর সামনে দিকে গতিশীল মানে কি, সেটা কী শক্তি নিয়ে বাইরে যাবে, হাফ অফ এমভি স্কোয়ার, এই গতি শক্তি নিয়ে বাইরে বেরোবে। এবার এই শক্তি পেলো কোথা থেকে, সেটা কি এখানে যে ইলেকট্রন এসে জমা হয়েছে সেই ইলেকট্রনকে সাপ্লাই দিয়েছে এই ভোল্টেজ বা এই বিভব। তাহলে যদি এখানের ব্যাটারি বিভব ভি হয় তাহলে এখান থেকে যে শক্তিটা একটা ইলেকট্রন যে হাফ অফ এমভি স্কোয়ার শক্তি নিয়ে যে গতিশীল হচ্ছে সেই শক্তির যোগান দেবে কি ইলেকট্রন ভোল্ট, ডাব্লিউ ইকুয়াল টু ইভি, এই শক্তিটা। এবারে ইভিটা কি, এটা তোমার তড়িৎ বিভবে একটু আলোচনা করেছিলাম, তবু এখানে একটু বলেছি হালকা করে। ইলেকট্রন ভোল্ট কি, 1 ইলেকট্রন ভোল্ট, 1 ইলেকট্রন ভোল্ট। তো 1 ইলেকট্রন ভোল্ট কি, তাহলে সেটা একটু জেনে নিই, তারপরে এটা আরেকটু আলোচনা করব। ধরলাম একটা পরিবাহী আছে যার দুই প্রান্তের বিভব প্রভেদ ভি ইকুয়াল টু 1 ভোল্ট, ওকে 1 ভোল্ট। তা সেই 1 ভোল্ট বিভব প্রভেদ বিশিষ্ট মানে এই প্রান্ত আর এই প্রান্তের মধ্যে যে বিভব পার্থক্য হবে সেটা হচ্ছে 1 ভোল্ট। সেই 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে একটি ইলেকট্রন যদি এই প্রান্ত থেকে ওই প্রান্তে যায়, যাওয়ার সময় যে শক্তি ব্যয় করবে বা যেই শক্তির প্রয়োজন হবে সেই শক্তিকে বলা হয় কি 1 ইলেকট্রন ভোল্ট। তার মানে ইলেকট্রন ভোল্ট হচ্ছে এনার্জির একক, এনার্জি ইভি। ব্যাপারটা আরেকবার বলে দিচ্ছি, কোনো একটা পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ যদি 1 ভোল্ট হয়, সেই 1 ভোল্টের মধ্যে দিয়ে একটি ইলেকট্রন এই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার সময় যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তার বা যে পরিমাণ শক্তি লাগে সেই পরিমাণ শক্তিকে বলা হয় কি ইলেকট্রন ভোল্ট। তাহলে এখানে যে ইলেকট্রনের গতিশক্তি হাফ অফ এমভি স্কোয়ার আমি বললাম যে এখান থেকে গতিশীল আছে, সেই শক্তিটা যোগান দিয়েছিল কি এই বিভবটা। কারণ এখানে যদি বিভব না থাকতো তাহলে এখানে ইলেকট্রন আসতো না, তাহলে এখানে একটা বিভব দিয়ে এখানে ইলেকট্রনকে নিয়ে আসা হয়েছে। তাহলে যেই একটা ইলেকট্রন যদি ভি বিভবের মধ্যে থাকে তাহলে এই দুই প্রান্তে দেখা দুই প্রান্তে বিভব প্রভেদ কত ভি, তাহলে বলতে পারি কি, তাহলে ভি বিভবে থাকলে তাহলে এখান থেকে একটা ইলেকট্রন যেই শক্তি অর্জন করবে সেটা কি ইভি। একটি ভি বিভবের মধ্য দিয়ে যদি একটা ইলেকট্রন যায় তার যে শক্তি অর্জন করবে সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু ইভি বা ই ইকুয়াল টু ইভি। তাহলে এই শক্তিটা কিসে কনভার্ট হচ্ছে, হাফ অফ এমভি স্কোয়ার। তাহলে এখানে বলতে পারি আমি তাহলে এখান থেকে বলতে পারি কি ইভি ইকুয়াল টু হাফ অফ এমভি স্কোয়ার, এটা তাই না। এটা হচ্ছে একটা ইলেকট্রনের ক্ষেত্রে, কিন্তু এখানে দেখে নাও যে ইলেকট্রন নিঃসরণ হচ্ছে এটা একটা ইলেকট্রন নিঃসরণ হচ্ছে না, এখানে অসংখ্য ইলেকট্রন হচ্ছে। ধরলাম এখান থেকে আধান বলতে থাকে যে পরিমাণ আধান নিঃসরণ হচ্ছে সেটাকে স্মল কিউ হচ্ছে। তাহলে এখানে তো লিখি, ধরি ক্যাথোড প্লেট থেকে কিউ পরিমাণ আধান নিঃসরণ ধরি ক্যাথোড প্লেট থেকে কিউ পরিমাণ আধান নিঃসরণ হচ্ছে, ওকে। তাহলে বলতে পারি অতএব ডাব্লিউ ইকুয়াল টু কিউ ভি যদি ভি বিভবের মধ্যে থাকে, আবার ডাব্লিউ ইকুয়াল টু হাফ অফ এম ভি স্কোয়ার যদি এই এমটা এই কিউ আধানের ভর হয় আর ভি যদি ভি বেগে যদি গতিশীল হয়। তাহলে যেহেতু এবার দেখো না এই শক্তিটা যখনই একটা ইলেকট্রন বা যখনই আধান কিউ পরিমাণ আধান এই পরিমাণ শক্তি নিল, এই পরিমাণ শক্তি যখন এখানে আলো পড়লো সেই শক্তিটা কিসে কনভার্ট করলো, হাফ অফ এমভি স্কোয়ার মানে গতিশক্তিতে কনভার্ট করে দিল। তাহলে এই শক্তিটা এই শক্তির সমান হচ্ছে। তাহলে এখান থেকে বলতে পারি কি কিউ ভি, তাহলে এখানে আমরা বলতে পারি যে কিউ ভি ইকুয়াল টু হাফ অফ এম ভি স্কোয়ার, তাহলে বা কিউ বাই এম ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2v, এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে সেটা কি এইটুকু রেঞ্জ, আমি এটাকে এ বি বলতে পারি, এ বি, ওকে এ বি পর্যন্ত। এবার নেক্সট দেখুন এটা এ বি, এটাকে সি বললাম। তাহলে এতটুকু কেস আমরা বুঝতে পারলাম। তো ব্যাপারটা তোমাকে আর একবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানে আমার ক্যাথোড প্লেট আছে, এখানে আমার অ্যানোড প্লেট আছে। এই ক্যাথোড প্লেট এখানে একটা টিউব টাইপের করা আছে, এখানে একটা নল মতো করে এখান থেকে আলো প্রবেশ করতে পারে। এই ক্যাথোড প্লেটের সঙ্গে ব্যাটারি ভিভি অফ দেওয়া হয়েছে নেগেটিভ প্লেট, আর এর সঙ্গে পজিটিভ প্লেট দেওয়া আছে। যখনই ভিভি অফ দেওয়া হবে এখানে, তখন কি এখান থেকে ইলেকট্রনগুলো এখানে অ্যাকুমুলেট করবে বা জমা হবে। তাহলে এখানে এনার্জেটিক হবে, এখানে ইলেকট্রনগুলোই শক্তি অর্জন করবে। কি শক্তি, তাহলে সেটা শক্তির পরিমাণ কি, কত পরিমাণ শক্তি অর্জন করবে। যদি আমি ধরি এখানে কিউ সংখ্যক আধান
মানে ক্যাথোড প্লেটে জমা হয়েছে, তাহলে তার শক্তি কত হবে, ডাব্লিউ ইকুয়াল টু কিউভি। তাহলে এই শক্তিটা। নেক্সট কি, যখনই এখানে এই আলোটা ফেলা হলো তখনই ইলেকট্রনটা এখানে বেরিয়ে গতিশক্তি নেই, সামনে দিয়ে গতিশীল হাফ অফ এমভি স্কোয়ার শক্তি নেই, সামনে গতিশীল হলো। তাহলে এই যে শক্তিটা তখন কিসে কনভার্ট হয়ে গেল, ইলেকট্রনের মধ্যে যে শক্তি ছিল কিউভি, এই ভি অফ দেওয়ার ফলে তা সেই শক্তিটা কিসে কনভার্ট হলো, হাফ অফ এমভি স্কোয়ার, এই গতিশক্তিতে। তাহলে সেখান থেকে বলতে পারি কিউভি ইকুয়াল টু হাফ অফ এমভি স্কোয়ার, তার মানে কিউ বাই এম ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2v। এটাকে আমি লিখলাম, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। নেক্সট, যখন আমার এই রিজিয়ন পার্ট থেকে এই রিজিয়ন পর থেকে এই রিজিয়নে আসবে, যখন এই রিজিয়ন প্রবেশ করবে, এখানে আমি একটা কাজ করলাম কি, এখানে আমি চুম্বক ক্ষেত্র দিলাম, বি চুম্বক ক্ষেত্র। ক্রস চিহ্ন মানে কি, ভিতর দিকে আছে। একটা স্ক্রু ড্রাইভার দেখবে, স্ক্রু যখন থাকবে দেখবে, বা একটা স্ক্রু যে ছোটো থাকে, যেমন যেই কোনো দেওয়ালে বা কোনো জায়গায় লাগায় না, তার ক্রস চিহ্ন যখন এটা পুরো ভিতরে প্রবেশ করে দেওয়া হয় দেখবে ওর ক্রস চিহ্নটা মাথায় যে দাগ কাটা দেখা যায়। তারপর মাথায় দাগ কাটা কখন দেখতে হবে, যখন এটা ভিতরে প্রবেশ থাকে। ঠিক একইভাবে চুম্বক ক্ষেত্রের ক্রস চিহ্ন মানে কি, চুম্বক ক্ষেত্রের অভিমুখ কি, বোর্ডের ওপারে। ঠিক এইভাবে চুম্বক ক্ষেত্র আছে, এইভাবে বোর্ডকে ছেদ করে এইভাবে চুম্বক ক্ষেত্র আছে এই বরাবর। এবার দেখে নাও ইলেকট্রনের বেগ কত আছে, এই দিক বরাবর, ইলেকট্রনের বেগ এই বরাবর আছে। তাহলে যদি চুম্বক ক্ষেত্র এই দিক হয় আর ইলেকট্রনের স্রোত যদি এই দিক হয়, তাহলে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম অনুযায়ী দেখো, আমরা ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম কি জানি, এটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের অভিমুখ, এটা হচ্ছে মানে ইলেকট্রন প্রবাহের অভিমুখ। তাহলে এটা হচ্ছে কি, এই ইলেকট্রনের উপরে যে প্রযুক্ত বল হবে তার অভিমুখ। তাহলে এখানে লাগাই দেখে নাও, তাহলে এই হচ্ছে এটা দেখে নাও, ভালো করে দেখে নাও। তাহলে এটা হচ্ছে আমার, এটা হচ্ছে দেখে নাও, এটাকে বলা হয় কি তর্জনীর চুম্বক ক্ষেত্র। এটা চুম্বক ক্ষেত্র এই দিক বরাবর। তাহলে এখানে দেখে নাও, এখানে ইলেকট্রন স্রোত বেগ এদিকে, তাহলে এটা হচ্ছে এই দিক বরাবর। তাহলে এই বৃদ্ধাঙ্গুলি কোন দিকে কাজ করছে দেখে নাও, তাহলে এই দিকে কাজ করছে। ভালো করে দেখে নাও, এটা একদম তোমাকে এই আকারে দেখাচ্ছি আমি। তাহলে এই বরাবর আছে, এই বরাবর আছে দেখে নাও, এই বরাবর আছে। তাহলে আমার এটা কোন দিকে কাজ করবে, বলটা এই দিক বরাবর কাজ করবে। ভালো করে দেখে নাও, এই হচ্ছে আমার দেখে নাও চুম্বক ক্ষেত্র, এই হচ্ছে আমার চুম্বক ক্ষেত্র, আর এই হচ্ছে আমার ইলেকট্রনের স্রোত। তাহলে প্রযুক্ত বল কোন দিকে কাজ করবে, এই দিকে কাজ করবে। তার মানে কোনো যদি এমন একটা রিজিয়ন চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে যদি কোনো ইলেকট্রন গতিশীল হয়, ওকে, তাহলে গতিশীল চুম্বক ক্ষেত্রে কোন দিকে আছে, এই বরাবর আছে, আর ইলেকট্রন বেগ হচ্ছে এই দিক বরাবর। তাহলে এর উপরে এই দিকে একটা বল প্রযুক্ত হবে, কার উপরে, ইলেকট্রনের বেগের উপরে, ইলেকট্রনের উপরে, বা ইলেকট্রন বলতে আধানের উপরে। তাহলে কী হবে, এটা এই সোজা বরাবর না গিয়ে এখান থেকে এইভাবে বেঁকে যাবে। সেটা ফর্মুলা কি, সেটাকে বলা হয় চুম্বকীয় বল। এই বলটাকে বলা হয় কি, চুম্বকীয় বল। এটা হচ্ছে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। এটা তোমার এতেও আছে, যখন তোমাদের এসিডিসি পড়াবো সেখানেও এটা আবার আলোচনা হবে। এটা তোমাদের চলতরি ক্লাস 10-এর চলতরি যেটা পড়েছিল সেখানে এটা ছিল। ভালো করে আরেকবার বলে দিচ্ছি তোমাকে। যদি চুম্বক ক্ষেত্র এইটাকে চুম্বক ক্ষেত্র নির্দেশ করে, আর এই মধ্যমা যদি আমার ইলেকট্রনের প্রবাহকে নির্দেশ করে, তাহলে এই বৃদ্ধাঙ্গুলি ইলেকট্রনের উপরে বা আধানের উপরে যে প্রযুক্ত বল কাজ করবে তার অভিমুখ নির্দেশ করবে। তার মানে এই দিকে চুম্বক ক্ষেত্র আছে, এই দিকে মানে হচ্ছে আমার আধানের বেগ আছে, তাহলে বৃদ্ধাঙ্গুলি যে দেখো সেই দিকে আমার আধানটা বেঁকে যাবে। তাহলে সোজা বরাবর না গিয়ে এইভাবে বেঁকে যাবে। তার মানে দেখে নাও, যদি চুম্বক ক্ষেত্র না থাকতো, এখানে যদি চুম্বক ক্ষেত্র না থাকতো, তাহলে এই আধানগুলো কিউ পরিমাণ আধান সোজা অ্যানোড প্লেটে এসে জমা পড়তো। যেহেতু এখানে চুম্বক ক্ষেত্র আছে, তাহলে সেটা এখানে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম খাটার পরে এটা সোজা না গিয়ে এইভাবে বেঁকে যাবে, এই পথে যাবে। ওকে, তাহলে এখানে যে বল কাজ হবে সেটা কি, ফর্মুলা কি, এফ ইকুয়াল টু নর্মালি এফ ভেক্টর যদি কিউ ভি ক্রস বি, এটাকে চুম্বকের ম্যাগনেটিক ফোর্স বলা হয়, চুম্বক বল। একে বলা হয় কি, চুম্বক বল। ওকে, তার স্কেলার ফর্ম কি বলতে পারি কি, এখানে এফ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা। যেহেতু এখানে দেখে নাও ভি আর বি এর মধ্যে অ্যাঙ্গেলটা কত দেখে নাও, যেহেতু এখানে ভি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, দেখে নাও ভি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এই দিকে চুম্বক ক্ষেত্র আর এই দিকে হচ্ছে আমরা আধানের বেগ, তাহলে এর মধ্যে কোন কত, 90 ডিগ্রি। যেহেতু 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি হচ্ছে 1, তাহলে এফ এম ইকুয়াল টু কিউ ভি বি, এটা শুধু হবে। ওকে, তাহলে যদি কোনো ইলেকট্রন বা যদি কোনো আধান একটা
চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে প্রবেশ করে, চুম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করে গতিশীল থাকে, তো তার উপরে সেটা শুধুমাত্র গতিশীল হবে, তার উপরে একটা আলাদা বল প্রযুক্ত হবে, সেই বলটা বলা হয় চুম্বক বল। সেই বলের মান কত হবে? Fm = QV × B। এটা জেনারেল, যে কোনোভাবে, যে কোনো কোণেই সোজা কথা একটা চুম্বক ম্যাগনেটিক ফিল্ড আছে বা চুম্বক ক্ষেত্র আছে, সেই চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি কোনো আধান গতিশীল হয়, তাহলে আধান ওর মধ্যে গতিশীল হলে তার উপরে একটা ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম অনুযায়ী একটা বল কাজ করবে, সেই বলটাকে চুম্বক বল বলে। আর সেই চুম্বক বলের মানটা কত হবে? QV × B। তার মানে এখানে যদি নর্মাল করি Fm = QVB sin θ। থিটা যদি V আর B আধানের বেগ আর চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি কোণটা 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে Fm = QVB হবে। ওকে, যেহেতু এখানে 90 ডিগ্রি হয়েছে, তাহলে এখানে QVB বলেছে। এবারে কি, যেহেতু এখানে বল প্রযুক্ত করার পরে যেহেতু এখানে যে ইলেকট্রন বা আধানের স্রোতটা একটা বৃত্তাকার পথে বেঁকে গেছে, ধরলাম সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ হচ্ছে R। যদি একটা বৃত্তাকার পথে বেঁকে যায়, তার তো একটা ব্যাসার্ধ হবে, তাহলে এখানে লিখি Q আধানের উপরে চুম্বক বল ক্রিয়া করায় আধানটি যে বৃত্তাকার পথে বেঁকে যায় তার ব্যাসার্ধ R। ভালো করে দেখে নাও, এই জিনিসটা ভালো করে বোঝো এটা কি বলছি। তাহলে যে বলের জন্য বেঁকে গেছে সেটা কি বল? Fm = QVB, বা এটা Fm = QVB এই বল। তাহলে এই বলটা কাজ কি? এই বলটা কি করছে দেখো না, এই বলটা করছে কি, এই আধানের স্রোতকে এই একটা বৃত্তাকার পথে বাঁকিয়ে দিচ্ছে। তাহলে বৃত্তাকার পথে বাঁকিয়ে দিচ্ছে কীভাবে? একটা কেন্দ্রের দিকে বল প্রযুক্ত করছে বলে। তাহলে এই যে বল QVB যে বলটা প্রযুক্ত হলো, এটা কোন দিকে করছে? বাইরের দিকে না ভিতর দিকে? তাহলে বৃত্তাকার পথের ভিতর দিকে, দেখে নাও, বৃত্তাকার পথের ভিতর দিকে, এই দিকে কেন্দ্রের দিকে বল। তাহলে এই বলটা, যে চুম্বক বলটা ক্রিয়া করছে, এই বলটা হচ্ছে অ্যাকচুয়ালি অভিকেন্দ্র বল। অভিকেন্দ্র বল। তাহলে যেই বলের জন্যে আধানটি একটা বৃত্তাকার পথে বেঁকে যায়, সেই বলটি হচ্ছে ওই বৃত্তাকার পথের হচ্ছে কি অভিকেন্দ্র বল, যেটা কেন্দ্রের দিকে ঘুরিয়ে বৃত্তাকার পথে ঘুরিয়ে দিয়েছে। তা যেই বলটা বৃত্তাকার পথে ঘোরাবে, কেন্দ্রের দিকে নিয়ে যেতে চেষ্টা করবে, সেটা হচ্ছে অভিকেন্দ্র বল। তা যদি অভিকেন্দ্র বল QVB হয়, তাহলে নিশ্চয়ই এর একটা বাইরের দিকে বল ক্রিয়া করবে, সেটাকে বলা হয় কি অপকেন্দ্র বল। তাহলে অপকেন্দ্র বল কী হবে? তাহলে অতএব অপকেন্দ্র বল কী হবে? অতএব আধানের উপর অপকেন্দ্র বল সেটাকে F লিখলাম = mv²/r। ওকে, mv²/r। আর কেন ক্যাপিটাল R হলো কেন? কারণ ক্যাপিটাল R ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে বেঁকে গেছে। তাহলে এই বলটা আর এই বলটা পরস্পর কী হবে? সমান হবে। তাহলে দুটোকে ইকুয়াল করলে কত আসবে দেখে নাও। তার আগে এখানে সমীকরণটা আগেরটা প্রমাণ করেছে, সেটা এখানে লিখে হলি Q/m = কী লিখেছে এখানে? 2, এখানে v²/2 ক্যাপিটাল V। ওকে, দেখে নাও, Q/m = v²/2 ক্যাপিটাল V। স্মল v² হচ্ছে আমার বেগ, আর ক্যাপিটাল V হচ্ছে পোটেনশিয়াল বা বিভব। তাহলে এখান থেকে আমি কী পাবো দেখে নাও। তাহলে দুটো যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে এখান থেকে বলতে পারো কি, অতএব QVB = mv²/r। ওকে, mv²/r। তাহলে এই v একটা কাটবে, তাহলে বা বলতে পারি Q/m। ওকে, Q/m, এই Q/m = উপরে কী আছে দেখে নাও? v/br। v/br এখানে দেখানো কি আছে? প্রথমটার ক্ষেত্রে এটা 1 নম্বরের সমীকরণ বলেছিলাম, এখানে আমার v² আছে আর এখানে শুধু v বেরিয়েছে। তাহলে একটা কাজ করছি, একে স্কোয়ার, উভয় পক্ষে স্কোয়ার করছি, তাহলে কি আসবে দেখে নাও এখানে। তাহলে বা Q²/m² = v²/b²r²। দেখে না কি করলাম, Q/m = আসলে কি v/br, সেখান থেকে Q²/m² = v²/b²r²।
এবার আমি দুটোকে ভাগ করব, 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণটাকে ভাগ করবো। দেখে নাও, তাহলে এখানে কি লিখবো, তাহলে এখানে লিখতে পারি 2 ডিভাইডেড 1। 2 নম্বর সমীকরণ থেকে আমি 1 নম্বর সমীকরণটা ভাগ করবো, তাহলে কী পাবো দেখো, কিউ স্কোয়ার বাই এম স্কোয়ার ডিভাইডেড বাই কিউ বাই এম ইকুয়াল টু ভি স্কোয়ার বাই বি স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার বাই 2v। মানটা বসে দাও, তাহলে ভি স্কোয়ার কেটে গেল, কিউ কিউ একটা কাটলো, এম এম একটা কাটলো, তাহলে বা কিউ বাই এম ইকুয়াল টু, এখানে 2vটা উপরে উঠবে, তাহলে 2v বাই বি স্কোয়ার আর স্কোয়ার। ব্যাস, এইটাই হচ্ছে আমার ফর্মুলা। তাহলে কিউ বাই এমটাকে বলা হয় কি, আপেক্ষিক আধান। তাহলে এখানে বলা হয় কি, আপেক্ষিক আধান। কিউটা হচ্ছে কি, আপেক্ষিক আধান। কিউ বাই এম ইকুয়াল টু পেলাম কি 2v বাই বি স্কোয়ার আর স্কোয়ার, যেখানে কিউ বাই এমটা হচ্ছে কি আপেক্ষিক আধান। আর যদি কিউ পরিমাণ আধানের জায়গায় যদি একটা ইলেকট্রন হয়, সেক্ষেত্রে কী বলতে পারি আমরা, তাহলে কিউ এর জায়গায় যদি ই বসিয়ে দিই, কী হবে দেখো নাও, তাহলে কিউ ইকুয়াল টু ই হলে তাহলে ভরটা কি, মানে টোটাল আধানটা একটা ইলেকট্রনের আধান যদি হয়ে যায়, তাহলে ভরটা কত হবে, একটা ইলেকট্রনের ভর হবে। তাহলে বলতে পারি কি, অতএব ই বাই এম ইকুয়াল টু 2v বাই বি স্কোয়ার আর স্কোয়ার। তাহলে ই বাই এমটাকে বলা হয় কি, ইলেকট্রনের আপেক্ষিক আধান। আপেক্ষিক আধান বা রিলেটিভ চার্জ অফ ইলেকট্রন। ওকে, তাহলে এইভাবে আমরা বের করতে পারি। তো এখানে দেখো না, এর মান আর এম এর মান যদি বসিয়ে দিই, আমরা ইলেকট্রনের আপেক্ষিক আধানটা বের করতে পারবো। অর্থাৎ দেখে নাও, এর মান যদি 1.6 × 10⁻⁹ বসাই, আর ভর হচ্ছে 9.1 × 10⁻31 বসাই, তাহলে এসআই ইউনিটে আমার আপেক্ষিক আধান বেরিয়ে যাবে। সেখান থেকে আমরা ভি বা বি আর আর বের করতে পারবো। ওকে, তাহলে এইটাই ছিল লেনার্সের এক্সপেরিমেন্ট। তাহলে দেখেন বইয়ে অনেক কিছু লেখা আছে, অতটা দরকার নেই, আমার রিডিং শুধু পড়ে নেবে। যেটা বোঝালাম মেন ছবিটা ভালো করে আঁকবে, এঁকে যেভাবে বোঝালাম ব্যাপারটা সেভাবে বোঝার চেষ্টা করুন। ওকে, তো নেক্সট আমি এবার তোমাদের ফটো ইলেকট্রিক ইফেক্টের সংজ্ঞা, কার্য অপেক্ষক, নির্বৃত্তি বিভব কী, এইগুলো আলোচনা করব। তো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে ফটো ইলেকট্রিক ইফেক্ট কী, নির্বৃত্তি বিভব কী, কার্য অপেক্ষক কী, সূচনা কম্পাঙ্ক কী, এই টোটাল ডিটেলস নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিও এতটুকুই। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। লিনার্স এক্সপেরিয়েন্স যেটা বললাম সেটা তোমরা বুঝতে পেরেছো কি না সেটাও তোমরা কমেন্টে জানাবে। নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে এবং ভিডিওতে অবশ্যই একটা করে লাইক দেবে। ওকে, তো দেখাবে নেক্সট ভিডিওই। হ্যাভ এ নাইস ডে।